হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর যে সম্পদ চ্যাপ্টার আছে সেই সম্পদ চ্যাপ্টারে জলসম্পদ সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, এই সম্পদ থেকে যে সমস্ত ছোট প্রশ্ন হয়, বড় প্রশ্ন হয়, কী প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য করতে হবে, এই সবই সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা মন দিয়ে শোনো, দেখো তোমাদের ভালো লাগবে। তো দেখো, এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো হবে পরপর জলসম্পদ সম্পর্কে, সেগুলো আমি পরপর কিন্তু লিখেছি এবং তাতে কিন্তু তোমাদের সুবিধা হবে। প্রথম যে প্রশ্নটা কি আছে, যে ভারতের জলসম্পদ বলতে কি বোঝো? তাহলে ভারতের জলসম্পদ বলতে দেখো কি কি বোঝাচ্ছে, সমস্ত জলাশয়, অর্থাৎ ভারতের যে জলাশয়গুলো আছে সবগুলোকে কিন্তু একত্রে বলছে ভারতের জলসম্পদ, কিন্তু নদ নদীটাই হচ্ছে এর মধ্যে প্রধান। হ্যাঁ, দেখো, ভারতের জলসম্পদ বলতে নদ নদী এবং খাল, হ্রদ, জলাশয়ের জল, ভৌমজল, বৃষ্টির জল ইত্যাদিকে বোঝায়। অবশ্যই এর মধ্যে নদ নদীর ভূমিকাটাই কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ, অর্থাৎ নদ নদী সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে। এর পরের প্রশ্ন কি আছে দেখো, অন্তর্বাহিনী নদী, অন্তঃসলিলা নদী বা ফল্গু নদী এবং আন্তর্জাতিক নদী কাকে বলে? তাহলে আমাদের যে সমস্ত নদীগুলো আমরা দেখতে পাই সেই নদীগুলোকে কিন্তু কতগুলো ভাগে ভাগ করছে। প্রথম কি আছে দেখো, অন্তর্বাহিনী নদী। তাহলে অন্তর্বাহিনী নদী কোনটাকে বলছে? অন্তর্বাহিনী নদী হচ্ছে তোমার, দেখো, যেসব নদী উচ্চভূমি বা পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে দেশের অভ্যন্তরে কোনো হ্রদ বা আবদ্ধ জলাভূমিতে মেশে অথবা মরুভূমিতে গিয়ে শুকিয়ে যায়, সেই নদীগুলিকে অন্তর্বাহিনী নদী বলে। যেমন রাজস্থানের লুনি নদী আজমেরের কাছে পুষ্কর উপত্যকা থেকে উৎপন্ন হয়ে কচ্ছের রান অঞ্চলে গিয়ে মিশেছে, অর্থাৎ এটা কিন্তু কোনো সাগর মহাসাগরে গিয়ে মিশছে না, এরকম নদীকে বলছে তোমার অন্তর্বাহিনী নদী। এরপরে দেখো কি আছে, অন্তঃসলিলা বা ফল্গু নদী কোনটাকে বলছে? অন্তঃসলিলা, অন্তঃসলিল মানে কি? সলিল মানে তোমার হচ্ছে অন্তঃ মানে ভিতরে, আর সলিল জল থেকে আসছে। বা ফল্গু নদী কোনটাকে বলছে? বলছে নদী সাধারণত ভূপৃষ্ঠ বরাবর প্রবাহিত হয়, কিন্তু চুনাপাথর গঠিত অঞ্চলে অর্থাৎ কাস্ট টোপোগ্রাফিতে কোনো কোনো সময় চুনাপাথরের সছিদ্রতা বা প্রবেশতা বেশি বলে নদী ভূ অভ্যন্তরে প্রবেশ করে। এই ধরনের নদীকে অন্তঃসলিলা বা ফল্গু নদী বলে। চুনাপাথর গঠিত অঞ্চল পার হয়ে নদীটি পুনরায় ভূপৃষ্ঠে আত্মপ্রকাশ করে। অন্ধ্রপ্রদেশের বোরাগুহালুতে গোস্থানী নদী এইভাবে প্রবাহিত হয়েছে। বুঝতে পারছো? তাহলে এরকম ধরনের নদী যেটা তোমার চুনাপাথর গঠিত অঞ্চলে গিয়ে প্রবেশ করে, সেই সমস্ত নদীকে বলছে তোমার অন্তঃসলিলা বা ফল্গু নদী। এরপর দেখো যে কথাটা আছে, আন্তর্জাতিক নদী কাকে বলে? দেখো, নদী, জাতীয় নদী যেমন ভারতের প্রধান নদী হচ্ছে গঙ্গা, বা জাতীয় নদী গঙ্গা বলতে পারো। আর আন্তর্জাতিক নদী কি? যে সমস্ত নদী তোমার একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। যেমন ধরো ব্রহ্মপুত্র কিন্তু কোথায়? তিব্বত থেকে উৎপত্তি লাভ করছে। তিব্বত থেকে উৎপত্তি লাভ করে তার দীর্ঘ প্রবাহ পথ চীনের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এবং তারপর ভারতবর্ষের অরুণাচল প্রদেশ এবং আসামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সেটা আবার বাংলাদেশে প্রবেশ করে বঙ্গোপসাগরের সঙ্গে মিশে পদ্মার সঙ্গে মিশে বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে। তাহলে এই যে ধরো একটা নদী ব্রহ্মপুত্র, যেটা তোমার একযোগে প্রায় 3টে দেশের উপর দিয়ে বা 4টে দেশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এই ধরনের নদীকে বলছে তোমার আন্তর্জাতিক নদী। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে অন্তর্বাহিনী নদী, অন্তঃসলিলা নদী, আন্তর্জাতিক নদী কাকে বলে। এরপরে দেখো যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, ভারতের নদ নদীকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়? ঠিক আছে? তাহলে দেখো, আমাদের যে ভারতের যে নদ নদীগুলো আছে সেগুলোকে কিন্তু প্রবাহের দিক এবং প্রকৃতি অনুযায়ী কিন্তু প্রধান 2টি ভাগে ভাগ করা হয়। সেই 2টি ভাগ কি কি? দেখো, উৎস প্রবাহের অঞ্চল এবং মোহনা অনুসারে ভারতের নদ নদীকে প্রধানত 2টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উত্তর ভারতের নদী, একটা হচ্ছে দক্ষিণ ভারতের নদ নদী। এই দুটো ভাগেই কিন্তু ভাগ করা হয়। এরপরে নেক্সট প্রশ্ন কি আছে দেখো, নেক্সট প্রশ্ন বলছে উত্তর ভারতের 3টি প্রধান নদীর বর্ণনা দাও। তাহলে দেখো, উত্তর ভারতের যে 3টি প্রধান নদী আছে, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু, এই 3টে নদী হচ্ছে প্রধান নদী এবং এই 3টে নদীর তোমার প্রবাহ আমাদেরকে বর্ণনা করতে হবে। তো তার আগে আমি দেখো বলে রাখি, গঙ্গা হচ্ছে কিন্তু ভারতের প্রধান নদী। এই নদীটা কিন্তু তোমার উৎপত্তি হচ্ছে তোমার ওই গঙ্গোত্রী হিমবাহ থেকে, যেটা তোমার ওই তিব্বতের মধ্যে, কিন্তু ভারতের প্রধান নদী। এর দৈর্ঘ্য হচ্ছে তোমার 25 অর্থাৎ 2525 কিলোমিটার। এরপরে ব্রহ্মপুত্র সম্পর্কে বলে রাখি, এর উৎপত্তি হচ্ছে তোমার তিব্বতে। চীন দেশের প্রধান নদী। ভারতে কেবলমাত্র অরুণাচল প্রদেশ এবং অসমের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এর মোট দৈর্ঘ্য হচ্ছে তোমার 2900 কিলোমিটার। ভারতের মধ্যে আছে একমাত্র
1000 কিলোমিটার। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখার সুবিধার জন্য 1000 করেছি। হ্যাঁ, ব্রহ্মপুত্র এবং সিন্ধু দুটো নদীরই কিন্তু 1000 কিলোমিটার ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। যদিও তোমরা যদি বইয়ে দেখো তাহলে হয়তো 900 কিছু থাকবে বা এটার 800 কিছু থাকবে, কিন্তু মনে রাখার সুবিধার জন্য জেনে রাখো যে ব্রহ্মপুত্র নদের 1000 কিলোমিটার, সিন্ধু নদের 1000 কিলোমিটার ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য 25 কিলোমিটার, ব্রহ্মপুত্রের 2900 কিলোমিটার এবং সিন্ধু নদেরও 2900 কিলোমিটার। এবারে সিন্ধু নদ সম্পর্কে কী আছে বলতো, এটাও কিন্তু তিব্বত থেকে উৎপত্তি হয়েছে। ঠিক যেমন ব্রহ্মপুত্র তিব্বত থেকে উৎপত্তি হয়েছে, ঠিক একই রকমভাবে কিন্তু সিন্ধু নদীও তিব্বত থেকে উৎপত্তি হয়েছে। পাকিস্তানের প্রধান নদী, ভারতে কেবলমাত্র জম্মু কাশ্মীর এবং লাদাখের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, এরপর পাকিস্তানে প্রবেশ করে আরব সাগরে পড়েছে। তাহলে দেখো ব্রহ্মপুত্র দুটো রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত, দুটো রাষ্ট্র বা দুটো তোমার রাজ্য, আর সিন্ধু নদীও কিন্তু দুটো রাজ্য, একটা হচ্ছে তিব্বত, একটা হচ্ছে তোমার পাকিস্তান। ঠিক আছে, এবং এদের দুজনের দৈর্ঘ্য কিন্তু দুটোই 2900 এবং 1000 কিলোমিটার করে ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এবার দেখো এদের প্রবাহটা আমরা বর্ণনা করি, কেন এইটুকু বললে তার হয় না, গঙ্গা নদীর বাকি প্রবাহগুলো আমাদেরকে বর্ণনা করতে হবে। তাহলে দেখো গঙ্গা নদী সম্পর্কে আমরা কি বলি, দেখো ভারতের প্রধান নদী, এর দৈর্ঘ্য হচ্ছে 25 কিলোমিটার। আমি তোমাদেরকে আগেই দেখালাম 2525 কিলোমিটার। মনে রাখার জন্য এটা 25 কথাটা ব্যবহার করতে পারো। এর উৎপত্তিস্থল কি, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে। এর মোহনা অর্থাৎ গঙ্গা নদী, মোহনা মানে কোথায় গিয়ে মিশেছে, বঙ্গোপসাগরে এসে মিশেছে। গতিপথে অবস্থিত রাজ্যগুলি কি কি, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। এর উপনদী কি কি আছে, গঙ্গার বাম তীরের উপনদী হলো তোমার ঘরঘরা, রামগঙ্গা, গণ্ডক, কোশি। ডান তীরের উপনদী হচ্ছে তোমার যমুনা, সোন প্রভৃতি। আর শাখা নদী কি কি আছে, শাখা নদী হচ্ছে তোমার পদ্মা এবং ভাগীরথী, অর্থাৎ তোমার নদীটা যখন ভাগ হয়েছে তখন সেটাকে বলছে তোমার শাখা নদী। তাহলে এর গতিপথটা কীরকম দেখো, এর গতিপথ হচ্ছে পূর্ণদয় গঙ্গা ভারতের দীর্ঘতম নদী। হ্যাঁ, এর মোট দৈর্ঘ্য তোমার 25, এর মধ্যে 2071 কিলোমিটার ভারতে প্রবাহিত। গঙ্গা কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা নামে তুষার গুহা থেকে ভাগীরথী নামে উৎপন্ন হয়ে সংকীর্ণ গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দেবপ্রয়াগে অলকানন্দার সঙ্গে মিশেছে এবং এই দুটি মিলিত স্রোত গঙ্গা নামে পরিচিত হয়েছে। গঙ্গা পরে শিবালিক পর্বত অতিক্রম করে হরিদ্বারের কাছে সমভূমিতে এসে অবতরণ করেছে। উৎপত্তিস্থল থেকে হরিদ্বারের দৈর্ঘ্য 280 কিলোমিটার, গতিপথ গঙ্গার উচ্চ গতি। তাহলে হরিদ্বার পর্যন্ত হচ্ছে গঙ্গার উচ্চ গতি। এরপর দেখো হরিদ্বার থেকে এরপরে কি আসছে, গঙ্গার প্রধান উপনদী হচ্ছে যমুনা। যমুনা নদীটি যমুনোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে মোট 1373 কিলোমিটার প্রবাহিত হয়ে এলাহাবাদের ত্রিবেণী সঙ্গমে গঙ্গার সাথে মিলিত হয়েছে। গঙ্গা বিহারের উপর দিয়ে প্রবাহিত হয়ে রাজমহল পাহাড়ের কাছে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। তাহলে এই রাজমহল পাহাড় পর্যন্ত হচ্ছে তোমার মধ্যগতি, এবং পশ্চিমবঙ্গে প্রবেশ করে তোমার মুর্শিদাবাদ জেলার মিঠাপুরের কাছে ভাগীরথী এবং হুগলি পদ্মা নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে। হরিদ্বার থেকে বিহারের রাজমহল পর্যন্ত হচ্ছে তোমার গঙ্গার মধ্যবর্তী, এবং গঙ্গার এই শাখা ভাগীরথী হুগলি নামে দক্ষিণ দিকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে এবং অপর শাখাটি পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। রাজমহল থেকে মোহনা পর্যন্ত গঙ্গার নিম্নগতি, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে যে গতিটা আছে এটা কিন্তু গঙ্গার নিম্নগতি। তাহলে এটাই হলো তোমার গঙ্গার গতিপথ। এরপরে কি আছে, সিন্ধু নদ। তাহলে সিন্ধু নদ সম্পর্কে কি, এর দৈর্ঘ্য হচ্ছে তোমার 2900 কিলোমিটার, বা এখানে দেখো 2080 আছে। হ্যাঁ, এর মধ্যে ভারতের মধ্যে 1000 কিলোমিটার প্রবাহিত হয়েছে। দেখো এবার উৎপত্তি কি বলছে, সিন্ধু নদ হচ্ছে তিব্বতের মানস সরোবর উত্তরে অবস্থিত সিনকা বা হিমবাহ থেকে উৎপন্ন হয়ে জম্মু কাশ্মীর রাজ্যে প্রবেশ করেছে। 2 নম্বর কি, ভারতের মধ্য দিয়ে 709 কিলোমিটার, এটা তোমরা 1000 লিখতে পারো, প্রবাহিত হওয়ার পর সিন্ধু নদ নাঙ্গা পর্বতের উত্তর প্রান্তে ঘুরে ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে সীমানা ত্যাগ করে দক্ষিণ পশ্চিমে বাহিনী হয়ে পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে করাচির কাছে আরব সাগরে পড়েছে। এরপর 3 নম্বর কি বলছে, সিন্ধু নদের উপনদী শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এবারে দেখো ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদ আমি কি বললাম, চীনের প্রধান নদী। তাহলে এই নদী সম্পর্কে কি বলছে, হচ্ছে তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী চেমাউন্দুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি। 1 নম্বর হচ্ছে উৎস থেকে শুরু করে তিব্বতের মধ্য দিয়ে প্রায় 1200 কিলোমিটার গতিপথে এই নদীটির নাম সাংপো। নামচা বাড়োয়া শৃঙ্গের পূর্বে হিমালয়ের গভীর এবং সংকীর্ণ গিরিপথ অতিক্রম করে এই নদীটি দিহং নামে ভারতে প্রবেশ করেছে, এবং ব্রহ্মপুত্র নদীটি অরুণাচল প্রদেশে দিহং নামে পরিচিত।
এবং 3 নম্বর দিয়েছে সাদিয়ার কাছে দিহং নদীটি দিবং এবং লোহিতের কাছে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নামে পশ্চিম বাহিনী হয়ে অসমের উপত্যকার মধ্য দিয়ে সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত 750 কিলোমিটার প্রবাহিত হয়েছে। ধুবড়ির কিছু দূরে এই নদীটি যমুনা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং পরিশেষে গঙ্গার মূল শাখা পদ্মার সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। ব্রহ্মপুত্র নদের মাজুলি দ্বীপটি হলো ভারতের বৃহত্তম নদীদ্বীপ। আর দেখো এইখানে এই যে তোমার উত্তর বাহিনী যে 3টে নদী বললাম, এই 3টে নদী সম্পর্কে দেখো এই যে ছবিটা আছে, এই ছবিটা কিন্তু খুব সুন্দর দেওয়া আছে। এখানে দেখো এই যে তোমার গঙ্গা নদীর দেওয়া আছে, দেখো বেশ সুন্দরভাবে এসে এখানে মিশছে। তারপর এটা দেখো হচ্ছে সিন্ধু নদী, যেটা তোমার আমাদের ভারতবর্ষের এইরকম তিব্বত থেকে উৎপত্তি হয়েছে। এটা হচ্ছে তিব্বত, হ্যাঁ, নেপালের তিব্বত। এখান থেকে দেখো একদিকে তোমার সিন্ধু উৎপত্তি হয়ে এদিকে গেছে, আর এইরকম জায়গা থেকে তোমার ব্রহ্মপুত্র এদিকে হয়েছে। এটা পূর্ব বাহিনী হয়েছে, এটা তোমার উত্তর বাহিনী হয়েছে, এবং উত্তর বাহিনী হয়ে ভারতের জম্মু কাশ্মীর এবং লাদাখের মধ্য দিয়ে গিয়ে এটা তোমার পাকিস্তানে প্রবেশ করে দেখো আরব সাগরে পড়ছে করাচির কাছে। আর ব্রহ্মপুত্র কি হয়েছে, চীনের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এই দেখো এই জায়গাতে তোমার অরুণাচল প্রদেশের কাছে ভারতে প্রবেশ করছে এবং আসামে ঢোকার পরে বাংলাদেশে প্রবেশ করছে, এবং বাংলাদেশে এসে দেখো এই জায়গাটিতে বাংলাদেশের প্রায় মাঝামাঝি জায়গাতে এসে কিন্তু এটা যমুনার সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে এসে পড়ছে। তাহলে এই ছবিটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু দেওয়া আছে। এটা ক্লাস 7-এর বই, এই বইয়েরই ছবিটা আমি তোমাদের দেখালাম, ঠিক আছে। এরপরে দেখো যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে দক্ষিণ ভারতের নদ নদীর শ্রেণীবিভাগ করো এবং তাদের বর্ণনা দাও। তাহলে দেখো দক্ষিণ ভারতের যে নদীগুলো আছে, আমি যে 3টে নদী বর্ণনা করলাম, এই গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু, এই 3টে হচ্ছে তোমার উত্তর বাহিনী নদী। এবার তোমার দক্ষিণ বাহিনী যে নদীগুলো আছে, ভারতের দক্ষিণ ভারতের যে নদীগুলো আছে তাদের শ্রেণীভাগ করছি। তাহলে দক্ষিণ ভারতের যে নদীগুলো আছে সেটাকে তোমার 2টি ভাগে ভাগ করছে। দেখো প্রবাহের দিক অনুসারে দক্ষিণ ভারতের নদ নদীকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পূর্ব বাহিনী নদী, আর একটা হচ্ছে তোমার পশ্চিম বাহিনী নদী, ঠিক আছে। এই দেখো পশ্চিম বাহিনী নদী। তাহলে পূর্ব বাহিনী নদী এবং পশ্চিম বাহিনী নদী, অর্থাৎ দেখো এই যে তোমার দক্ষিণ ভারতের যে নদীগুলো আছে, এই যে তোমার দক্ষিণ ভারত, এই দক্ষিণ ভারতের যে নদীগুলো দেখতে পাচ্ছ, দেখো বেশিরভাগ নদী কিন্তু পূর্ব বাহিনী, অর্থাৎ এই যে তোমার মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী সবই হচ্ছে তোমার পূর্ব বাহিনী। তাহলে পশ্চিম বাহিনী কি কি আছে, শুধুমাত্র 2টো, দেখো নর্মদা আর তাপ্তি। এই যে দেখতে পাচ্ছ নর্মদা এই তীরটা এদিকে দেওয়া আছে, আর তাপ্তির তীরটা এদিকে দেওয়া আছে। এই দুটোই কিন্তু একমাত্র পশ্চিম বাহিনী হয়ে তোমার আরব সাগরে মিশেছে। বাকি ভারতের যত নদী আছে সবই কিন্তু পূর্ব বাহিনী হয়ে তোমার পড়ছে কোথায়, বঙ্গোপসাগরে। একমাত্র 2টো নদী ব্যতিক্রম, যে দুটো কিন্তু আমাদের আরব সাগরে পশ্চিম বাহিনী হয়ে পড়েছে। বাকি তোমার উত্তরে বলো দক্ষিণে বলো সমস্ত নদী কিন্তু ভারতের পূর্ব দিকে বয়ে গিয়ে পড়ছে তোমার বঙ্গোপসাগরে। এবার আমাদেরকে দক্ষিণ ভারতের নদীগুলিকে 2টো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে পূর্ব বাহিনী নদী, একটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী। এবার দেখো পূর্ব বাহিনী নদীর মধ্যে প্রথমে কি আছে, মহানদী, যার দৈর্ঘ্য তোমার 851। গতিপথ কি, ছত্তিশগড় রাজ্যের সিহাওয়ার উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে ছত্তিশগড় এবং উড়িষ্যার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। মহানদীর মোহনায় একটি বদ্বীপের সৃষ্টি হয়েছে। এর উপনদী এবং শাখা নদী কি আছে, বাম তীরের উপনদী হলো তোমার শিওনাথ, ইবো, মান্দো, হাসদো এবং ওং, জঙ্ক, এবং ডান তীরের উপনদী। শাখা নদীগুলি হলো তোমার কুশভদ্রা, ভার্গবী প্রভৃতি। তাহলে দেখো এই নদীটা হচ্ছে তোমার মহানদী, যেটা প্রথম ভারতের একেবারে তোমার পূর্ব দিকে কাছাকাছি। এই দেখো পূর্ব বাহিনী নদী, এই যে হচ্ছে মহানদী, ঠিক আছে। এরপরে কি আছে, গোদাবরী। তাহলে দেখতে পাচ্ছ দক্ষিণ ভারতের যে নদীগুলো দেখতে পাওয়া যায় তার মধ্যে কিন্তু গোদাবরীর দৈর্ঘ্য সব থেকে বেশি, যার জন্য কিন্তু গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এবার দেখো গোদাবরী নদী সম্পর্কে কি বলছে, এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 1500 কিলোমিটার, 1465 কিলোমিটার। গতিপথ কি, মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বকেশ্বর উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই নদী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী বলে একে দক্ষিণ ভারতের গঙ্গা। এই নদীর মোহনায় একটি বদ্বীপ আছে। উপনদী এবং শাখা নদী কী কী বলছে, মঞ্জিরা, ইন্দ্রাবতী, পূর্ণা প্রভৃতি হলো গোদাবরীর উপনদী, এবং গৌতমী, বশিষ্ঠ, বৈনতেয় প্রভৃতি গোদাবরী নদীর শাখা নদী। এরপরে কি আছে, আমরা কৃষ্ণা নদী সম্পর্কে আলোচনা করবো। তাহলে কৃষ্ণা নদী কোনটা, দেখো গোদাবরীর ঠিক পরে আছে তোমার কৃষ্ণা নদী, হ্যাঁ, তারপরে আছে তোমার কাবেরী নদী। তাহলে এটা হচ্ছে কৃষ্ণা, তারপরে হচ্ছে কাবেরী। তাহলে কৃষ্ণা নদীটা কি বলছে, গতিপথ 1400 কিলোমিটার, এবং এর গতিপথ হচ্ছে মহারাষ্ট্রের পশ্চিমঘাট
পর্বতমালার মহাবালেশ্বর শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে কৃষ্ণা নদী মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। কৃষ্ণা নদীর মোহনাতে একটি বদ্বীপ আছে। এবং উপনদী শাখা নদী কি? ভীমা, তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, মুসি প্রভৃতি হলো কৃষ্ণা নদীর উপনদী এবং নাগবতী, ভামসাধারা প্রভৃতি হলো কৃষ্ণার শাখা নদী। কাবেরী দেখো 800 কিলোমিটার দৈর্ঘ্য। এর গতিপথ কি আছে? কর্ণাটকের পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপন্ন হয়ে কাবেরী নদী কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। শিবসমুদ্র কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত। এই নদীটির মোহনাতেও একটি বদ্বীপ দেখা যায়। এবং শাখা নদী উপনদী কি আছে? হেমবতী, অর্কবতী প্রভৃতি কাবেরীর বাম তীরের উপনদী এবং ভবানী, অমরাবতী প্রভৃতি ডান তীরের উপনদী। কোলেরুন হলো কাবেরীর শাখা নদী। এবার পশ্চিম বাহিনী নদী আছে মোটেই দুটো। এই দেখো আমি তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম এই যে ম্যাপটা, এখানে দেখো পশ্চিম বাহিনী প্রথমে হচ্ছে নর্মদা, তারপর হচ্ছে তাপ্তি। হ্যাঁ, এবং এই দুটো নদীর মাঝে কি আছে জানো তো? আরাবল্লী পর্বত। বুঝতে পেরেছো? অর্থাৎ এই আরাবল্লী পর্বতের দুধারে যে দুটো চ্যুতি আছে, সেই চ্যুতি বরাবর একটা নর্মদা নদী আর একটা তাপ্তি নদী প্রবাহিত হয়েছে। সেটা কেন আমি তোমাদের পরে বলছি। এবার নর্মদা নদী কি আছে? এর দৈর্ঘ্য 1312 কিলোমিটার। গতিপথ হচ্ছে মধ্যপ্রদেশের মৈকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে নর্মদা নদী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের উপর দিয়ে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে এসে মিশেছে। জব্বলপুরের কাছে নর্মদার ওপর নয়নাভিরাম ধাদুয়ার জলপ্রপাত সৃষ্টি হয়েছে। আর উপনদী কি আছে? বর্ণা, কোলার, হিরণ প্রভৃতি হলো নর্মদার উপনদী। এরপর তাপ্তি নদী সম্পর্কে কি বলছে দেখো। তাপ্তি নদীর গতিপথ হচ্ছে 724 কিলোমিটার এবং এর গতিপথে বলছে মধ্যপ্রদেশের মহাদেব পাহাড়ের মুলতাই উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে তাপ্তি নদী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট হয়ে সুরাতের কাছে খাম্বাত উপসাগরে পড়েছে। এর উপনদী কি আছে? পূর্ণা, গিরনা, পাঞ্জারা প্রভৃতি হলো তাপ্তির উপনদী। তাহলে এটা গেল তোমার ভারতের দক্ষিণ বাহিনী নদীগুলি সম্পর্কে বর্ণনা। এরপরে দেখো কি আছে। দেখো দক্ষিণ বাহিনী, ভারতের পূর্ব বাহিনী এবং পশ্চিম বাহিনী নদীর বিবরণ দেয়, এটা অথবা দিয়ে আছে। এবার 5 নম্বর প্রশ্ন কি আছে? উত্তর এবং দক্ষিণ ভারতের নদীর তুলনামূলক আলোচনা করো। তাহলে দেখো আমাদের যে নদীগুলো আছে দুটো ভাগে ভাগ করা হয়েছে ভারতের। একটা হচ্ছে উত্তর বাহিনী নদী এবং দক্ষিণ বাহিনী নদী। এই দুটোর মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে কি হবে? প্রথম যেটা আছে সেটা হচ্ছে দেখো উত্তর ভারতের নদীগুলিতে কিন্তু সারা বছর জল থাকে, কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলি কিন্তু নিত্যবহ নয়, এগুলোতে কিন্তু বর্ষাকালেই বন্যা দেখা যায়। তারপরে কি আছে? উত্তর ভারতের নদীগুলিতে কিন্তু আদর্শ নদী অর্থাৎ উচ্চ, মধ্য, নিম্ন তিনটি গতি কিন্তু স্পষ্ট লক্ষ্য করা যায়। দক্ষিণ ভারতের নদীগুলিতে কিন্তু সেগুলি লক্ষ্য করা যায় না। তারপরে কি আছে? নদীগুলির অধিকাংশই নবীন এবং সমভূমির উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রায়ই গতিপথ পরিবর্তন করে। এই জন্য নদীগুলির গতিপথে অশ্বক্ষুর আকৃতির হ্রদ দেখা যায়, কিন্তু এগুলোতে কিন্তু অশ্বক্ষুর আকৃতির হ্রদ দেখা যায় না। অর্থাৎ তোমার কি এর মধ্যগতিটা কিন্তু স্পষ্ট নয় দক্ষিণ ভারতের নদ নদীগুলোতে, যার জন্য কিন্তু অশ্বক্ষুর আকৃতির হ্রদ দেখা যায় না। এরপর দেখো কি আছে? নদীগুলি একটা পর্বত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পার্বত্য অঞ্চলে নদীর খাত খুব সংকীর্ণ ভি বা আয় আকৃতির, আর পর্বত্য উপত্যকার দৈর্ঘ্য কম এবং পার্বত্য অঞ্চলে নদীর খাত বিশেষ গভীর নয়। এরপর কি আছে? পলি সঞ্চয় বলছে পার্বত্য অঞ্চলে নদীগুলি খরস্রোতা, এই জন্য ভূমিক্ষয় বেশি হয় এবং ক্ষয়িত পদার্থগুলি সমভূমিতে অঞ্চলে সঞ্চয় করে। আর প্রাচীন কেলাসিত শিলার উপর দিয়ে প্রবাহিত হয় বলে নদীগুলি ক্ষয় করার ক্ষমতা যথেষ্ট কম, তাই নদীগুলি দ্বারা সমভূমিতে সঞ্চয়ের পরিমাণও কম হয়। আর দেখো সবশেষে আছে কি? নদীগুলিতে সারা বছর জল থাকে এবং সমভূমি অঞ্চলে নদীর গতি কম, এজন্য নৌ পরিবহনের উপযোগী, কিন্তু এই নদীগুলি কিন্তু নৌ পরিবহনের উপযোগী নয়। এগুলো তোমার সাদৃশ্য। এবার আরও কী কী আছে দেখো। পার্বত্য অঞ্চল ছাড়া সমভূমিতে নদীর স্রোত কম বলে নদীগুলিতে জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল, কিন্তু দক্ষিণ ভারতের নদী হচ্ছে তোমার এটাও কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে উপযোগী। তাহলে এইটা ছিল তোমার পার্থক্য এবং কিছু কিছু মিল আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এর দৈর্ঘ্য কিন্তু খুব বড়, উত্তর ভারতের নদীগুলির দৈর্ঘ্য কিন্তু খুব বেশি আর এদের দৈর্ঘ্য কিন্তু অপেক্ষিত ছোট। হ্যাঁ, আর এতে কি জলসেচের সুবিধা হয়? এটাতে কিন্তু জলসেচ করা যায় না দক্ষিণ ভারতের নদীতে। উত্তর ভারতের নদীগুলি কি শাখা নদীর সংখ্যা অনেক বেশি, কিন্তু এখানে কিন্তু শাখা নদীর সংখ্যা অনেকটাই কম। তারপর কি প্রতিটি নদী মোহনায় সুবিশাল বদ্বীপের সৃষ্টি হয়েছে, কিন্তু এদের দক্ষিণ ভারতের নদীগুলিতে কিন্তু বদ্বীপের সৃষ্টি হয়নি। ঠিক আছে, এরপরে দেখো প্রশ্ন কি আছে। উত্তর ভারতের দক্ষিণ ভারতের নদীগুলোর তুলনা হলো। এরপর আমাদের হচ্ছে দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী, কিন্তু নর্মদা এবং তাপ্তি পশ্চিম বাহিনী কেন হয়েছে? তাহলে দেখো আমি তোমাদের ম্যাপটা দেখালাম যখনই দক্ষিণ বাহিনী নদীগুলো দেখাচ্ছিলাম, যে বেশিরভাগ নদী বা সব নদী কিন্তু তোমার পূর্ব বাহিনী, কিন্তু শুধুমাত্র তোমার নর্মদা এবং তাপ্তি এই দুটো নদী একমাত্র পশ্চিম বাহিনী। কেন আমি সেটাও তোমাদেরকে বললাম, যে ওই আরাবল্লী পর্বতের চ্যুতির ফলে এটা হয়েছে। এবার দেখো আমি তোমাদের বলি, এই যে
কেন তোমার পশ্চিম বাহিনী? দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী হলেও নর্মদা এবং তাপ্তি বা তাপি নদী পশ্চিম বাহিনী কেন? কারণ কি বলছে? বলছে ভূমির ঢাল অনুসারে নদী প্রবাহিত হয়। যেহেতু দাক্ষিণাত্য মালভূমি পশ্চিম থেকে পূর্বে ঢালু, তাই মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি দক্ষিণ ভারতের নদীগুলি পূর্ব বাহিনী। কিন্তু পূর্ব পশ্চিমে বিস্তৃত সাতপুরা, ঠিক আছে, পর্বতের নাম হচ্ছে সাতপুরা, পর্বতের দুই পাশে, হ্যাঁ, উত্তর দক্ষিণে চ্যুতির ফলে দুটি গ্রস্থ উপত্যকার সৃষ্টি হয়েছে। ওই গ্রস্থ উপত্যকার ঢাল পশ্চিম দিকে, তাই নর্মদা এবং তাপ্তি নদী ওই দুই চ্যুতির মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার জন্য দাক্ষিণাত্য মালভূমির সাধারণ ঢালের বিপরীতমুখী হয়ে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়েছে। তাহলে দেখো এই যে তোমার সাতপুরা পর্বত আছে, এটা একটা চ্যুতিযুক্ত পর্বত বা স্তূপ পর্বত। তো সেই চ্যুতির জন্য কিন্তু নর্মদা এবং তাপ্তি দুটো নদী কিন্তু পশ্চিম বাহিনী হয়েছে, যার জন্য কিন্তু এটা হয়েছে। এরপর দেখো কি আছে 7 নম্বর, যে দক্ষিণ ভারতে পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ নেই কেন? হ্যাঁ, তাহলে দক্ষিণ ভারতে যে সমস্ত নদীগুলো আছে, সে পশ্চিম বাহিনী যে দুটো নদী আছে অর্থাৎ নর্মদা এবং তাপ্তি, অথবা দিয়ে দেখো প্রশ্নটা আসে যে নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয়নি কেন? তাহলে এই প্রশ্নের উত্তর কি করে দেবে? বলছে যে দক্ষিণ ভারতের অধিকাংশ পূর্ব বাহিনী বা বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নদীগুলির মোহনায় বদ্বীপ থাকলেও পশ্চিম বাহিনী বা আরব সাগরে পতিত নদীগুলির মোহনায় প্রায় উল্লেখযোগ্য কোনো বদ্বীপ নেই। অর্থাৎ আরব সাগরে যে দুটো নদী পড়েছে সেই দুটো নদীর মোহনায় কিন্তু কোনো বদ্বীপ নেই। তার কারণ কি? নদীগুলি স্বল্প দৈর্ঘ্য, অর্থাৎ অধিকাংশ নদী স্বল্প দৈর্ঘ্যের বলে নদীর জলে পলি কম থাকে, যার জন্য নদী মোহনায় বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশের সৃষ্টি হয় না। তারপর কি? খরস্রোত। বলছে নর্মদা এবং তাপ্তি অপেক্ষিত দীর্ঘ নদী, কিন্তু এই নদী মোহনাতে বদ্বীপ নেই, কারণ নর্মদা এবং তাপ্তি নদী গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় মোহনার কাছে নদী দুটি বেশ খরস্রোতা। ফলে নদীর মোহনায় পলি সঞ্চিত হয়ে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ সৃষ্টি হয় না। তারপর কি? ক্ষয়কার্য কম, অর্থাৎ কি এই দুটি নদী কঠিন আগ্নেয় এবং রূপান্তরিত শিলা গঠিত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ক্ষয়কার্য কম হয়, ফলে নদীবাহিত বোঝার পরিমাণও কম, যার জন্য বদ্বীপ গঠিত হয় না। তারপর কি? পলির পরিমাণ কম। তাই নর্মদা এবং তাপ্তি নদীর উপনদীর সংখ্যা কম হওয়ার জন্য নদীবাহিত পলির পরিমাণ কম, তাই নদীর মোহনায় বদ্বীপ গঠিত হতে পারে না। তারপর সবশেষে আছে কি? মোহনায় সমুদ্রের ঢাল বেশি, অর্থাৎ কাম্বে উপসাগরে যে অংশে নদী দুটি এসে মিশেছে সেখানে সমুদ্রের তলার ঢাল খুব বেশি, ফলে মোহনায় পলি সঞ্চিত না হয়ে তা দূর সমুদ্রে চলে যায়, যার জন্য নর্মদা এবং তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি। তাহলে এটাই গেল তোমার না ওঠার কারণ। এরপরে দেখো যেটা আছে, বলছে ব্রহ্মপুত্র নদ বন্যা প্রবণ কেন? অথবা অসমে প্রতি বছর বন্যা হয় কেন? তাহলে দেখো ব্রহ্মপুত্র নদ কিন্তু আমাদের ভারতবর্ষে অরুণাচল প্রদেশ আর আসাম এই দুটো রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এবারে দেখো এই দুটো অসমে কিন্তু কি হয়? প্রচণ্ড বন্যা হয়। তার কারণটা কি? তার কারণ হচ্ছে দেখো ভূমির ঢাল কম। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে ভূমির ঢাল কম। তাহলে কি বলছে? ব্রহ্মপুত্র নদ অসমের যে অংশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে সেখানে ভূমির ঢাল খুবই কম, এই জন্য ব্রহ্মপুত্র নদের গতি অত্যন্ত ধীর। তার ফলে ঊর্ধ্বপ্রবাহ থেকে যখন বিপুল পরিমাণ জলরাশি ব্রহ্মপুত্রের মাধ্যমে অর্থাৎ অসমে চলে আসে, তখন তা দ্রুত নদী খাত দিয়ে নিম্ন প্রবাহে বয়ে যেতে না পেরে দুকুল ছাপিয়ে অসমে বন্যা সৃষ্টি হয়। তারপরে কি আছে? অগভীর নদী খাত। বলছে অসমে ব্রহ্মপুত্রের গতি অতি ধীর বলে নদীর বহন ক্ষমতাও খুব কম। ব্রহ্মপুত্র এবং তার উপনদী তাদের ঊর্ধ্বপ্রবাহ অঞ্চল থেকে যে পরিমাণ পলি বহন করে আনে তার বেশিরভাগই এখানকার নদী খাতে জমা হয়। এইভাবে বহু বছর ধরে পলি সঞ্চিত হওয়ার ফলে অসমে ব্রহ্মপুত্র নদী খাতের গভীরতা বর্তমানে যথেষ্ট হ্রাস পেয়েছে। এর ফলে ব্রহ্মপুত্র জলের পরিমাণ কিছুটা বাড়লেই সীমিত ধারণ ক্ষমতার জন্য দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি হয়। আর কি আছে? প্রচুর বৃষ্টিপাত। বলছে গ্রীষ্ম এবং বর্ষাকালে সাংপো নদ ঊর্ধ্বপ্রবাহে যখন তিব্বত থেকে প্রচুর পরিমাণে বরফ গলা জল বহন করে আনে, সেই সময় অসমেও প্রবল বর্ষণ হয়। অগভীর ব্রহ্মপুত্রের খাতে যখন ওই বরফ গলা জল এবং বৃষ্টির জল এসে পড়ে, তখন তা বহন করার ক্ষমতা ব্রহ্মপুত্রে আর থাকে না, ফলে দুকুল ছাপিয়ে অসমের বিস্তীর্ণ এলাকাকে প্লাবিত করে। ঠিক আছে, তাহলে এটাই গেল তোমার ব্রহ্মপুত্রের বন্যার কারণ। এবার দেখো কি আছে? ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী কেন? দেখো আমি তোমাদের এর আগেই একবার বললাম যে আমাদের ভারতবর্ষে যত নদী আছে সেই নদীগুলোর মধ্যে একমাত্র দুটো নদী নর্মদা এবং তাপ্তি, এই দুটো নদী বাদ দিয়ে সব নদী কিন্তু তোমার হচ্ছে পূর্ব বাহিনী। হ্যাঁ, তাহলে এই পূর্ব বাহিনী
কেন সেটাই আমাদেরকে তোমার বলতে হবে যে অধিকাংশ নদী আমাদের পূর্ব বাহিনী কেন। তাহলে দেখো ভারতের অধিকাংশ নদী তোমার আমাদের পূর্ব বাহিনী, তার কারণ হচ্ছে যে আমাদের ভূমির ঢালটাই হচ্ছে এরকম। দেখো এই দেখো কেন পূর্ব বাহিনী বলছে, উত্তর ভারতের সমভূমি এবং দাক্ষিণাত্য মালভূমি সাধারণভাবে পূর্বে ঢালু বলে উত্তর ভারতের প্রধান নদী সহ গঙ্গা, দাক্ষিণাত্যের অধিকাংশ নদী পশ্চিম থেকে পূর্ববাহিত হয়েছে এবং বঙ্গোপসাগরে পড়েছে। কিন্তু গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার ফলে নর্মদা এবং তাপ্তি নদী পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে মিশেছে। নেক্সট কি আছে দেখো, বলছে যে ভারতের প্রধান হ্রদগুলির বিবরণ দাও। তাহলে এবার দেখো আমাদের ভারতে কিন্তু কতগুলো হ্রদ আছে। এই হ্রদগুলি তোমার আমাদের বলছে যে কি কি হ্রদ আছে, সেই হ্রদগুলি সম্পর্কে আমাদেরকে বিবরণ দিতে বলছে। তাহলে দেখো কি কি হ্রদ আছে। হ্রদ সাধারণত দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে স্বাদু জলের হ্রদ, একটা হচ্ছে লবণাক্ত জলের হ্রদ। উত্তর ভারতে যে পার্বত্য অঞ্চলে যে হ্রদগুলো আছে সেগুলো স্বাদু জলের হ্রদ। দেখো কি বলছে, ভারতের স্বাদু বা সুপয় জলের হ্রদগুলির অধিকাংশ হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায়। এখানে উষ্ণতা সারা বছর কম থাকায় হ্রদগুলি থেকে বাষ্পীভবনের হার খুব কম। এছাড়া কিছু কিছু হ্রদ বরফ গলা জলেও পুষ্ট। এইসব কারণে হিমালয়ের পার্বত্য অঞ্চলে উলার, ডাল, নৈনিতাল, ভীমতাল, সাততাল, পুনাতাল, রূপকুণ্ড প্রভৃতি মিষ্টি জলের হ্রদগুলির সৃষ্টি হয়েছে। জম্মু কাশ্মীর রাজ্যের উলার ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। সিকিম রাজ্যের সোলামো ভারতের উচ্চতম হ্রদ। মণিপুর রাজ্যের লোকটাক ভারতের অপর একটি গুরুত্বপূর্ণ স্বাদু জলের হ্রদ। আর লবণাক্ত জলের হ্রদ কি কি বলছে, ভারতের লবণাক্ত জলের হ্রদগুলি রাজস্থান রাজ্যে বেশি দেখা যায়। সম্বর, দিদওয়ানা, পুষ্কর, দেগনা, পচ পদ্রা, কাচমান প্রভৃতি রাজস্থান রাজ্যের গুরুত্বপূর্ণ লবণাক্ত জলের হ্রদ। জম্মু কাশ্মীর রাজ্যের প্যাংগং, সমরিডি, অন্ধ্রপ্রদেশ রাজ্যের কোলেরু, তামিলনাড়ুর পুলিকট ভারতের অন্যান্য উল্লেখযোগ্য লবণাক্ত জলের হ্রদ। উড়িষ্যা রাজ্যের চিলিকা বা চিল্কা প্রকৃতপক্ষে একটি উপহ্রদ, এটি ভারতের বৃহত্তম উপহ্রদ। কেরল রাজ্যের ভেম্বানাদ, অষ্টমুদি দুটি বিখ্যাত উপহ্রদ বা কয়াল। ঠিক আছে, তাহলে এই হলো তোমার আমাদের ভারতবর্ষের হ্রদ। এরপর দেখো কি আছে, ভারতে ব্যবহৃত জলসেচ পদ্ধতির বিবরণ দাও। অথবা বলছে ভারতের বিভিন্ন অঞ্চলে কিভাবে জলসেচ করা হয় তার বর্ণনা দাও। তাহলে দেখো জলসেচ আমাদের কিসের জন্য প্রয়োজন হয়, চাষের জন্য প্রয়োজন হয়। তাহলে এবার জলসেচ আমরা কিভাবে করছি বা বিভিন্ন অঞ্চলের প্রকৃতি অনুযায়ী কিভাবে জলসেচ করা হয় সেটাই তোমার আমাদের এখানে লিখতে হবে। বলছে ভারতের পরিবেশের পার্থক্যের জন্য ভারতের বিভিন্ন অংশের সেচ সেবিত জমিতে সেচের প্রধান তিনটি মাধ্যম হচ্ছে, একটা হচ্ছে সেচ খাল, একটা হচ্ছে কূপ ও নলকূপ, আর 3 নম্বর হচ্ছে জলাশয়। এবারে কোথায় কোথায় কিভাবে করা হয় সেটা আমি তোমাদের দেখাই, আবার এগুলোকে কটা ভাগে ভাগ করা হয় সেটা সম্পর্কে আমরা আলোচনা করছি। তাহলে দেখো সেচের পদ্ধতিকে আমরা 3টে ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সেচ খাল, একটা হচ্ছে তোমার কূপ, আর একটা হচ্ছে জলাশয়। এবার সেচ খালকে দুটো ভাগে ভাগ করছে, একটা প্লাবন খাল, একটা নিত্যবহ খাল। আর কূপকে তোমার সাধারণ কূপ আর নলকূপ। নলকূপকে আবার দুভাগে ভাগ করছে, সাধারণ নলকূপ আর বৈদ্যুতিক নলকূপ। আর জলাশয়কে দুটো ভাগে ভাগ করছি, স্থায়ী জলাশয় আর অস্থায়ী জলাশয়। এবার প্রথমে আমরা সেচ খাল সম্পর্কে আলোচনা করছি। তাহলে 3টে প্রধান পদ্ধতি, তার মধ্যে প্রথম হচ্ছে সেচ খাল। বলছে প্রধানত কৃষিতে সেচের জন্য নদী, কৃত্রিম জলাধারা প্রভৃতি থেকে যে খাল খনন করা হয় তাকে সেচ খাল বলছে। ভারতে 2 ধরনের সেচ খাল দেখা যায়, একটা হচ্ছে প্লাবন খাল যেখানে বর্ষাকালে জল পাওয়া যায়, আর নিত্যবহ খাল যেটা তোমার নদীতে সারা বছর জল থাকে। এই নদী থেকে খনন করা খালগুলিকে নিত্যবহ খাল বলা হয়। এরপরে আসছে কি 2 নম্বর হচ্ছে কূপ বা নলকূপ। বলছে ভারতের যে সব অঞ্চলে মাটি পলি গঠিত এবং ভূগর্ভের জল বা ভৌমজল খুব বেশি গভীরতায় থাকে না, সেই সব স্থানে কূপ নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ জল তুলে সেচের কাজে ব্যবহার করা হয়। কূপ নলকূপের গভীরতা জলস্তরের উচ্চতার উপর নির্ভর করে। তাহলে বুঝতে পারছো, তাহলে যে সমস্ত জায়গাতে মাটির নিচে তোমার ভূগর্ভস্থ জল তোলা হয় এবং পলি মাটির জন্য সেচ করা যায় না, সেখানে কিন্তু কূপ নলকূপটা ব্যবহার করা হচ্ছে। আর 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে জলাশয়। জলাশয়টা কি বলছে, বলছে বা পুকুর। বলছে দাক্ষিণাত্য মালভূমিতে মাটির নিচের অধিকাংশ জায়গায় অপ্রবিষ্ট শিলাস্তর থাকায় বৃষ্টির জল ভূগর্ভে বিশেষ সঞ্চিত হয় না। এখানকার ভূপৃষ্ঠ তরঙ্গায়িত বলে বর্ষার জল সহজেই নিম্নভূমিতে ধরে রাখা যায়। এছাড়া ভারতের যেসব অঞ্চলে নিয়মিত বৃষ্টিপাত হয় না সেখানে জলাশয় নির্মাণ করে জল জমিয়ে রাখা হয় এবং পরবর্তী সময়ে ওই জল সেচের কাজে ব্যবহার করা হয়, যেমন তেলেঙ্গানা, কাথিয়াবার উপদ্বীপের দক্ষিণাংশ। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার আমাদের জলসেচের বিভিন্ন পদ্ধতি। এরপর দেখো যেটা দিয়েছে, বলছে যে বর্ণনা করো উত্তর ভারতে
তোমার কূপ নলকূপ এবং সেচ খালের মাধ্যমে জলসেচ বেশি প্রচলিত কেন? তাহলে আমরা যে পদ্ধতিগুলো যেটা তোমাদের বললাম, এই পদ্ধতিগুলোর মধ্যে বলছে উত্তর ভারতে কিন্তু তোমার দুটো পদ্ধতি বেশি তোমার গ্রহণযোগ্য। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কূপ নলকূপ এবং সেচ খাল, বুঝতে পেরেছো? এবং এটা কেন সেটাই আমাদেরকে লিখতে হবে। তাহলে কূপ নলকূপটা কেন বলছে উত্তর ভারতে? কূপ নলকূপটা হওয়ার কারণ হচ্ছে, দেখো বলছে উত্তর ভারতে সিন্ধু গাঙ্গেয় সমভূমি কোমল পাললিক শিলার প্রবেশ্য স্তরের দ্বারা গঠিত বলে কূপ নলকূপ খনন সুবিধাজনক। ঠিক আছে। 2 নম্বর বলছে প্রবেশ্য শিলাস্তরে ভৌম জল সঞ্চিত থাকে বলে নলকূপের মাধ্যমে সহজেই জল তোলা যায়। 3 নম্বর কি বলছে, উত্তর ভারতের গাঙ্গেয় সমভূমি অঞ্চলে ভৌম জল ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থান করে। 4 বলছে দক্ষিণ ভারতে কঠিন শিলাস্তরে নলকূপ খনন করা কঠিন। আর কি 5 নম্বর বলছে উত্তর ভারতে খাল এবং জলাশয়ের মাধ্যমে সর্বত্র জলসেচ করা সম্ভব নয় বলে নলকূপের মাধ্যমে জলসেচ উন্নতি লাভ করেছে। তাহলে এটা গেল নলকূপের মাধ্যমে। আর কি সেচ খালের মাধ্যমে কেন করছে? দেখো সেচ খালের মাধ্যমে আর নলকূপের মাধ্যমে কিন্তু উত্তর ভারতে করছে। সেচ খালের মাধ্যমে করার কারণটা কি? প্রথম হচ্ছে কি, দেখো নিত্যবহ নদী। হ্যাঁ, বলছে উত্তর ভারতের নদীগুলি হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট এবং সৃষ্ট, তাই এগুলি চিরপ্রবাহী। এইসব নদী থেকে কাটা খালগুলিতেও সারা বছর জলপ্রবাহ বজায় থাকে বলে কৃষিতে জলসেচ করা হয়। 2 নম্বর কি সমতল সমভূমি। বলছে উত্তর ভারতের ভূপ্রকৃতি সমতল, তাই খাল খনন করার সুবিধাজনক। আর কি আছে নরম মাটি। বলছে উত্তর ভারতের সমভূমি নরম পলি মাটি দিয়ে গঠিত, এই রকম মাটিতে খাল খনন করা সুবিধাজনক। আর সবশেষে আছে বহুমুখী নদী পরিকল্পনা। বলছে উত্তর ভারতের বহু নদীতেই বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা গৃহীত হয়েছে, তাই এই পরিকল্পনার অধীনে অনেক খাল কাটা হয়েছে। আর দেখো দক্ষিণ ভারতে, তারপরে দেখো প্রশ্ন আছে, তাহলে উত্তর ভারতে দুটো পদ্ধতিতে করা হয়, নলকূপ এবং সেচ খালের মাধ্যমে। আর দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ বেশি কেন হয়ে থাকে? দেখো কেন হচ্ছে, তার কারণ হচ্ছে দক্ষিণ ভারতে তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যে প্রচুর সংখ্যায় জলাশয় রয়েছে, সেগুলি ব্যাপকভাবে সেচ কার্যে ব্যবহার করা হয়। তার কারণ কি? 1 নম্বর হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তর। বলছে এখানে মাটির নিচে অধিকাংশ অপ্রবেশ্য শিলাস্তর থাকায় বৃষ্টির জল ভূগর্ভে বিশেষ সঞ্চিত হয় না। 2 নম্বর হচ্ছে ঢেউ খেলানো ভূমি। বলছে এখানকার ভূপৃষ্ঠ ঢেউ খেলানো বা তরঙ্গায়িত বলে বর্ষার উদ্বৃত্ত জল সহজেই নিম্ন অঞ্চলে ধরে রাখা যায়। আর তারপরে কি আছে, খাল খননে অসুবিধা। বলছে বেশিরভাগ স্থানে কঠিন শিলাস্তর এবং বন্ধুর ভূপ্রবৃত্তির জন্য খাল খনন করা কঠিন এবং ব্যয়সাধ্য। আর সবশেষে আছে নদীর জল পাওয়ার অসুবিধা। বলছে এখানকার নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট, অর্থাৎ চিরপ্রবাহী নয়, তাই সারা বছর সেখানে নদীর জল পাওয়া যায় না। এইসব কারণের জন্য দক্ষিণ ভারতে জলাশয়ের দ্বারা জলসেচের গুরুত্ব ও ব্যবহার খুব বেশি। ঠিক আছে। তাহলে দেখো উত্তর এবং দক্ষিণ ভারতে জলসেচের মধ্যে যে পার্থক্য ছিল সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। এরপরে দেখো যেটা আছে, বলছে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, হ্যাঁ, এবং এর উদ্দেশ্যগুলি কি কি। তাহলে বহুমুখী নদী পরিকল্পনা আমাদের যখন একই সঙ্গে অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করা হবে, দেখো কাকে বলছে, বলছে যখন অসংখ্য উদ্দেশ্য সাধনের জন্য নদীকে পরিকল্পনার আওতায় আনা হয় তখন তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। দেখো এটা কিন্তু খুব সুন্দর করে এক কথায় উত্তরটা দেওয়া হয়েছে। অসংখ্য উদ্দেশ্য সাধনের জন্য নদীকে যখন পরিকল্পনার আওতায় আনা হয় তখন তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। এর উদ্দেশ্য কি? প্রথম যেটা আছে সেটা হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ। 2 নম্বর জলসেচ ব্যবস্থার উন্নতি। 3 নম্বর হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। 4 নম্বর হচ্ছে জলপথে পরিবহন। 5 নম্বর হচ্ছে ভূমিক্ষয় রোধ। 6 নম্বর হচ্ছে শিল্পে প্রয়োজনীয় জলের সরবরাহ এবং পানীয় জলের যোগান। তারপরে কি আছে, মাছ চাষ, এবং সবশেষে আছে পর্যটন কেন্দ্র স্থাপন প্রভৃতি। তাহলে এগুলো হচ্ছে তোমার বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য। এরপরে কি আছে দেখো, বলছে ভারতের কয়েকটি উল্লেখযোগ্য বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো। হ্যাঁ, তাহলে ভারতের কয়েকটি উল্লেখযোগ্য বহুমুখী নদী পরিকল্পনার মধ্যে প্রথম যেটা পড়ছে সেটা হচ্ছে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। এই দেখো 1 নম্বর দেওয়া আছে দামোদর ভ্যালি কর্পোরেশন। তারপরে কি আছে, 2 নম্বর হচ্ছে ভাকরা নাঙ্গাল পরিকল্পনা। 3 নম্বর হচ্ছে মহানদী প্রকল্প। 4 নম্বর হচ্ছে ময়ূরাক্ষী প্রকল্প, যেটা বীরভূম জেলার প্রধান নদী ময়ূরাক্ষী। 5 নম্বর হচ্ছে কংসাবতী প্রকল্প। 6 নম্বর হচ্ছে তিস্তা প্রকল্প। 7 নম্বর হচ্ছে নাগার্জুন সাগর প্রকল্প। 8 নম্বর হচ্ছে তুঙ্গভদ্রা প্রকল্প। 9 নম্বর হচ্ছে কোশি প্রকল্প। 10 নম্বর হচ্ছে চম্বল প্রকল্প, রামগঙ্গা প্রকল্প প্রভৃতি। এছাড়া আরও অনেকগুলো আছে, এর মধ্যে প্রধান কতগুলো দেওয়া হলো। এরপর দেখো কি আছে, ডিভিসি
ডিভিসি সম্পর্কে টিকা লিখতে বলেছে। তাহলে ডিভিসি দেখো পশ্চিমবঙ্গের প্রধান একটা বলছে দুঃখের নদ নামে পরিচিত দামোদর নদের বন্যার প্রকোপ রুখতে এবং পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের একাংশে জলসেচ, বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সর্বাঙ্গীন উন্নতির উদ্দেশ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনের ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের যৌথ নদী পরিকল্পনা অধীনে এই প্রকল্পটি গঠিত হয়। দামোদর নদের 3টি শাখা নদী যথা বরাকর নদীর ওপর তিলাইয়া মাইথন বাঁধ এবং কোনার নদীর ওপরে কোনার বাঁধ, দুর্গাপুরে দামোদর নদের ওপর পাঞ্চেত বাঁধ নির্মাণ হয়েছে। এর অধীনে মোট 2495 কিলোমিটার দীর্ঘ সেচ খাল ও কাটা হয়েছে। বোকারো, চন্দ্রপুরা ও দুর্গাপুরের 3টি তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি জেলার প্রায় 5 লক্ষ কৃষি জমিকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডিভিসির মাইথন, পাঞ্চেত, তিলাইয়া, কোনার জলাধারের জল ধারণ ক্ষমতা কমে যাওয়ায় ঝাড়খণ্ডের বেলপাহাড়িতে নতুন একটি জলাধার তৈরি করা হয়েছে। ডিভিসি হলো স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা। বুঝতে পেরেছ? তাহলে এটা হচ্ছে তোমার স্বাধীন ভারতের প্রথম একটা বহুমুখী নদী পরিকল্পনা ডিভিসি। এরপরে দেখো যেটা জানতে হবে আমাদেরকে, জল সংরক্ষণ কি, জল সংরক্ষণের গুরুত্ব। তাহলে দেখো জল সংরক্ষণ কোন জিনিসটাকে বলছে? জল সংরক্ষণ হচ্ছে পৃথিবীতে স্বাদু জলের পরিমাণ সীমিত, হ্যাঁ, খুবই পরিমাণটা কম এবং সীমিত, কিন্তু তা সত্ত্বেও আমাদের চারপাশে বিভিন্নভাবে বিপুল পরিমাণে জলের অপচয় বা জল দূষিত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এজন্য যে বৈজ্ঞানিক উপায়ে একদিকে জলের অপচয় রোধ করা যায় এবং অন্যদিকে জলের প্রাকৃতিক এবং রাসায়নিক ধর্ম বা উপযোগিতা বজায় রাখা যায়, এরূপ ফলস্বরূপ বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মতো জলের চাহিদা মেটানো যায়, তাকেই বলছে জল সংরক্ষণ। এর গুরুত্ব কি কি? প্রথম গুরুত্ব কি? পানীয় জলের যোগান। 2 নাম্বার কি আছে? কৃষি জলের চাহিদা পূরণ। আর 3 নাম্বার হচ্ছে শিল্প এবং বিভিন্ন অর্থনৈতিক কাজে জলের যোগান বজায় রাখা। তাহলে এগুলো হচ্ছে তোমার জল সংরক্ষণের গুরুত্ব। নেক্সট কি আছে দেখো, বলছে বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা লেখো। তাহলে দেখো বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করছে। কি কি বলছে? বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তামিলনাড়ু এমন একটি রাজ্য যেখানে বৃষ্টির জল সংরক্ষণ একটি জরুরি এবং বাধ্যতামূলক বিষয়। 2001 সালে তামিলনাড়ু সরকার কর্তৃক একটি বৃষ্টির জল সংরক্ষণ প্রকল্প বা রেন ওয়াটার হারভেস্টিং মডেল গৃহীত হয়, যা সমগ্র তামিলনাড়ু জুড়ে ভৌমজল সঞ্চয় বৃদ্ধির ক্ষেত্রে এক অনন্য ভূমিকা পালন করে। এই প্রকল্পের অধীনে প্রথমে কি করা হয়েছে? জল সংরক্ষণের সুবিধাযুক্ত নতুন বাড়ি নির্মাণ করা হয়। অর্থাৎ প্রতিটি নতুন বাড়িতে, এই যে দেখো এই ছবিটা দেখতে পাচ্ছ, এই দেখো এরকম করে বাড়ি নির্মাণ করা হচ্ছে। অর্থাৎ ছাদের উপরে যে বৃষ্টির জলটা পড়ছে সেই জলটাও কিন্তু একটা রিজার্ভারে সঞ্চয়ের ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। হ্যাঁ, তাহলে কি বলছে? প্রতিটি নতুন বাড়ি তৈরির সময় এমন ব্যবস্থা নিতে হবে যাতে বৃষ্টির জল সংরক্ষণের সুবিধা থাকে। 2 নম্বর কি? পুরনো বাড়িতে জল সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ। প্রতিটি পুরনো বাড়ির ছাদ এবং বিভিন্ন জলাশয়, মন্দির সংলগ্ন জলাশয় এবং ছোট বড় পুকুরগুলিতে যাতে বৃষ্টির জল সংরক্ষণ করা হয় সেদিকে নজর দেওয়া। জল সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। বলছে রাজ্যের অধিবাসীদের মধ্যে বৃষ্টির জল সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংগঠনের সাহায্যে প্রচার ছাড়াও নানা হোর্ডিং, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে এমনকি বাড়ি বাড়ি ঘুরেও প্রচার চালানো হচ্ছে। এবং সবশেষে আছে কি? সরকারের সহায়তা প্রদান। বলছে বৃষ্টির জল সংরক্ষণের জন্য রাজ্যে সরকারের বিভিন্ন প্রকার সহায়তা প্রদান করে। এইসব ব্যবস্থা নেওয়ার ফলে বর্তমানে রাজধানী চেন্নাই সহ রাজ্যের বড় বড় শহরগুলির অধিকাংশ সরকারি, বেসরকারি, বাণিজ্যিক এবং শিল্প কাজে ব্যবহৃত বাড়িতে বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা হয়েছে। এসবের ফলে তামিলনাড়ু বর্তমানে সারা দেশের মধ্যে বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এটা গেল তোমার বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা। এরপরে দেখো সব শেষে যে প্রশ্নটা তোমাদের করতে হবে, নদী সংযুক্তি প্রকল্প। এই নদী সংযুক্তি প্রকল্প কিন্তু বর্তমান 2025 সালের যে সরকার তাদের কিন্তু একটা বিশেষ অগ্রণী ভূমিকা দেখা যাচ্ছে। তাহলে নদী সংযুক্তি প্রকল্পটা কি বলছে? দক্ষিণ পশ্চিম ভারতের খরাপ্রবণ অঞ্চলে জলসেচের সুবিধা সৃষ্টি এবং উত্তর পূর্ব ভারতে বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে গঙ্গা, ব্রহ্মপুত্র প্রভৃতি উত্তর বাহিনী নদী এবং কৃষ্ণা, কাবেরী, গোদাবরী প্রভৃতি দক্ষিণ ভারতের নদীগুলিকে খালের সাহায্যে সংযুক্ত করার পরিকল্পনা হলো নদী সংযুক্তিকরণ
সংযুক্তি প্রকল্প, এটি একটি অত্যন্ত ব্যয়বহুল পরিকল্পনা। তাহলে এই পরিকল্পনার মাধ্যমে কি করা হচ্ছে বলতো, ভারতের যে নিত্যবহ নদীগুলো আছে, অর্থাৎ বর্ষার জলে যে পুষ্ট নদীগুলো, অর্থাৎ উত্তর ভারতে যে নদীগুলো, তার সঙ্গে দক্ষিণ ভারতের যে অনিত্যবহ নদীগুলো আছে সেগুলোকে সংযুক্ত করার কাজটাকে বলছে তোমার নদী সংযুতিকরণ প্রকল্প। বুঝতে পেরেছ? তাহলে এতদূর পর্যন্তই এই প্রশ্নগুলো করলেই মোটামুটি তোমাদের জল সম্পদ সম্পর্কে একটা ধারণা পরিষ্কার হয়ে যাবে। এবং প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা ম্যাপ দেওয়ার চেষ্টা করবে। এই ম্যাপটা যেটা দেওয়া আছে এটা তুমি স্ক্রিনশট নিতে পারো, বা ক্লাস 7-এর যে বই আছে সেই ক্লাস 7-এর বই থেকে এই ম্যাপটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এই ম্যাপটা কিন্তু যদি তোমরা দেখে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমাদের নদ-নদী সম্পর্কে বুঝতে কিন্তু খুব সুবিধা হবে, প্লাস তার সঙ্গে সঙ্গে আরও যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের সুবিধা হবে। তাহলে এতদূর পর্যন্তই। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো যাতে তারাও এটা দেখার সুযোগ পায়, নিজেদের সমৃদ্ধ হতে পারে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।